নমস্কার শ্রোতা বন্ধুরা, হরর নাইট বেঙ্গলি চ্যানেলে আজ আপনারা শুনতে চলেছেন গল্প শ্মশানের যুবক ভূত। আমি যখন কলেজে পড়তাম তখন কলেজের ছুটি থাকলে বিকালবেলাটা শহর ছেড়ে বন্ধুবান্ধব ছেড়ে চলে যেতাম শহরের শেষ প্রান্তের শ্মশানে। আমাদের শহরের শেষ প্রান্তের শ্মশানটা বেশ বড়, আসলে বেশ বড় শহর, প্রায় 1,00,000 লোক থাকে। কিন্তু কোন কারণে বড় শ্মশান বলতে মাত্র একটা। অবশ্য ওখানেই একসাথে 4 জনের অন্তিম যাত্রার ব্যবস্থা করানো যাবে। আমি যখন নদীর তীরে বসে থাকতাম তখন সব কিছু ভুলে যেতাম। মনে হতো কি হবে এই পড়াশোনা করে, চাকরির চেষ্টা করে। এখন মরলে কয়েক ঘন্টার মধ্যে কোথা থেকে লোক চলে আসবে, তারপর আমাকে তুলে বল হরি হরি বল বলতে বলতে নিয়ে আসবে শ্মশানে। তারপর মাত্র ঘন্টা 4 বাকি থাকবে। শরীরটা ছাই হয়ে গেলে সবাই স্নান করে বাড়ি চলে যাবে। এই তো জীবন। অবশ্য বিকালের পর সন্ধ্যা নামলে নদীর বুকে যখন ঝাঁপিয়ে পড়তো অন্ধকার, অদৃশ্য হয়ে আসতো আশেপাশে সব দৃশ্যমান বস্তু, তখন পাখিরা কিচিমিচির শব্দের সাথে বাড়ি ফিরত। তখন আমিও বাড়ি ফিরতাম এক পা করে। বাড়ি গেলে আমার মাথার উপর ঝাঁপিয়ে পড়তো পরীক্ষা, পড়ার চাপ আর প্র্যাকটিক্যাল খাতা তৈরি করবার হাতে গোনা দিন। আমি ভুলে যেতাম মৃত্যু, আমি ভুলে যেতাম শ্মশান। মনে থাকতো কেবল পরীক্ষা, পড়া আর চাকরির চেষ্টা। তবে আবার নদীর তীরে বেড়াতে গেলে সেই মৃত্যুর কথাই মনে ভিড় করত। একবার পরীক্ষার সময় প্রায় মাস 4 বাইরে বের হতে পারলাম না। পরীক্ষা শেষ হলে তারপর বাইরে বেরোলাম। অবশ্য আমার বাইরে বলতে সেই নদীর তীর আর শ্মশান। সেদিন আকাশে বেশ মেঘ করেছিল। আমি বাইরে বের হওয়ার সময়ই মা বলল, দূরে কোথাও যাস না, ঝড় আসতে পারে। আমিও বাধ্য ছেলের মতো ঘাড় নেড়ে জানালাম, ঠিক আছে। কিন্তু আস্তে আস্তে সেই শ্মশানের দিকেই যেতে লাগলাম। যখন শ্মশানে পৌঁছালাম দেখলাম সেই মাত্র একটা মৃতদেহ নেমেছে, এক ভদ্র মহিলা। তখনও মৃতদেহটার উপর আচার পাচার করে কাঁদছেন। অনেকে ভদ্রমহিলাকে ধরে রাখবার চেষ্টা করছিল, কিন্তু সেরকম কোনো কাজ হচ্ছিল না। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, কিন্তু বেশিক্ষণ মানুষের দুঃখ কষ্ট দেখে আনন্দ পাওয়ার মতো মানসিকতার মানুষ নয়। তাছাড়া সেই ভদ্রমহিলার সঙ্গে যখন আরও কিছু চোখ একসাথে জলে ভরে উঠল, তখন সেখানে বসে থাকা মানে নিজের শরীর মনকে ক্ষতি করা। আমি নদীর তীর ধরেই সামনের দিকে এগিয়ে গেলাম। তারপর ওই কান্না মানুষদের গলার আওয়াজ থেকে দূরে একটা জায়গায় বসলাম। ওই জায়গাটাতে আমি কম বসতাম। এখানে জঙ্গলের পরিমাণটা একটু বেশি। সাপ বা ছোট ছোট পোকামাকড় বড্ড বেশি বিরক্তিকর। তবে সেই দিন ওই কান্নাটা আমার কাছে আরও বেশি বিরক্তিকর মনে হয়েছিল। সেখান থেকে এই তুলনামূলক নীরবতা আমার বেশ ভালো লাগলো। সামনে নিজের খেয়ালে বয়ে যাচ্ছে নদী, আর তার তীরেই বসেছিলাম আমি। হঠাৎ পাশে মনে হলো কেউ একজন যেন বসে আছে। আমি বরাবরই যে কাজ করি তার মধ্যে এত বেশি ডুবে থাকি যে চারপাশে কি হচ্ছে এ সম্পর্কে আমার সব ভাবনা উবে যায়। তাই লোকটার দিকে তাকিয়ে দেখে একবার ভাবলাম, কখন এলেন ভদ্রলোক? আমি বুঝতেই পারলাম না। তারপর অবশ্য নিজের মনে হেসে উঠে আবার নদীর দিকে তাকিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর লোকটার দিকে তাকাতে কিছুটা অবাক হলাম। কিছুক্ষণ আগেও লোকটা আমার থেকে প্রায় হাত 10-12 দূরে বসেছিল, কিন্তু দ্বিতীয়বার দেখলাম লোকটা আমার দিকে অনেকটা এগিয়ে এসেছে, প্রায় হাত 4-5। আমি বেশ কৌতূহলের চোখে লোকটার দিকে তাকাতে বুঝলাম
আমার পাশের অজানা লোকটা ঠিক লোক নয়, একটা আমার বয়সী ছেলে। আমার মনে হলো আমার সাথে হয়তো কথা বলতে চায়। আমি সাধারণভাবে কম কথা বলতে ভালোবাসলেও উপযুক্ত সঙ্গী পেলে ভালোই কথা বলি। আগেও বলতাম, এখনও বলি। তাই ওই রকম আমার বয়সী একজনকে আমার দিকে আসতে দেখে কথা বলতে বেশ ইচ্ছে হলো, কিন্তু হঠাৎ কি কথা বলবো বুঝতে পারলাম না। একটু পরে অবশ্য ওই অচেনা ছেলেটি কথা বলল, আপনি কি প্রতিদিনই এখানে আসেন? আমি কিছুটা হাঁপ ছেড়ে বাঁচলাম। কথা বলবার ইচ্ছা সত্ত্বেও কথা বলতে না পারার যন্ত্রণা বড় বেশি। তাড়াতাড়ি উত্তর দিলাম, হ্যাঁ, সেই রকমই আর কি। সময় পেলে রোজ আসি, না হলে আসি না। আপনি? আমি আজই এসেছি। তারপর মৃতদেহটার দিকে আঙুল দেখিয়ে বলল, ওদের সাথে। আমি সঙ্গে সঙ্গে বললাম, তা ওদের সাথে না বসে আপনি এখানে আলাদা বসেছেন? ওদের সাথে বসেছিলাম, তবে কারোর সাথে কথা বলিনি। ওরা এখন আমার সাথে কথা বলবে না। আপনাকে দেখে আপনার কাছে এলাম। তারপর ও আর কিছুক্ষণ কোনো কথা বলল না। হঠাৎ কতকগুলো কুকুর আমাদের পিছনে আচমকা চেল্লাতে আরম্ভ করলো। আমি এতক্ষণ অল্প অল্প কথা বলছিলাম, ভালো লাগছিল, কিন্তু এই বিরক্তিকর শব্দে বেশ বিরক্ত লাগলো। একটা ইঁট কুড়িয়ে কুকুরগুলো একটু তাড়িয়ে দিয়ে এসে আবার বসলাম। ছেলেটা আমার দিকে তাকিয়ে হেসে বলল, ভালো করলে, না হলে কুকুরগুলো আমাদের বসে থাকতে দিত না। আমি বললাম, কুকুরগুলো কোনোদিন এভাবে জ্বালাতে আসে না। আজ কিভাবে এলো সেটাই বুঝতে পারছি না। ছেলেটাই উত্তর দিল, আমার জন্য। আজ আমি এখানে এসেছি, তাই কুকুরগুলো বিরক্ত করছে। তারপর কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, আপনি এখানে কতক্ষণ থাকেন? আমি বললাম, সেরকম কোনো বাঁধা ধরা নিয়ম নেই, তবে সন্ধ্যা পর্যন্ত থাকি। শ্মশানে ভয় করে না? মানে সবাই বলে তো শ্মশানে ভূত থাকে। আমি বললাম, আপনি এর আগে কোনোদিন শ্মশানে আসেননি? না, আজই প্রথম আর আজই শেষ। শেষ? কেন? আর আসবার দরকার হবে না। দরকার হবে না কেন? আমার এই প্রশ্নের কোনো উত্তর ওই ছেলেটা দিল না, শুধু মুখে একটা শব্দ করে কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, যদি আপনার সাথে কোনোদিন কোনো ভূতের দেখা হয়, আপনি তাকে চিনতে পারবেন? আমি ভাবলাম ছেলেটার মাথার গন্ডগোল আছে, তাই বেশি কিছু কথা বলছিলাম না। কিন্তু ছেলেটাই আবার আরম্ভ করলো, জানেন, আমি কলেজ স্টুডেন্ট ছিলাম। আমার বাবা নেই। মা আমাকে বড় কষ্ট করে মানুষ করবার চেষ্টা করছিল। আমিও পড়ছিলাম, কিন্তু ভালো পরীক্ষা দিতে পারলাম না, তাই গত রাত্রে সুইসাইড করলাম। কথাটা শুনে আমি আঁতকে উঠে জিজ্ঞেস করলাম, সুইসাইড করলাম মানে? মানে আত্মহত্যা। আমি মানুষ নই, আত্মা। দেখছিলেন না একটু আগে কুকুরগুলো কত ডাকছিল? ওরা আত্মা দেখতে পায়। আমি ততক্ষণে একেবারে নিশ্চিত হয়ে গেছিলাম ছেলেটার হেড অফিসে গন্ডগোল আছে। তাই ওর সব কথা শুনে বেশ অবজ্ঞার সুরে আমি উত্তর দিলাম, ও। আমার উত্তরটা ছেলেটার পছন্দ হয়নি। আমাকে জোরে বলল, তোমার বিশ্বাস হচ্ছে না আমি ভূত? বেশ, আমার দিকে তাকাও। আমি ছেলেটার দিকে খুব সাধারণভাবে তাকালাম, কিন্তু চোখের সামনেই দেখলাম আমার পাশের ছেলেটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আমি হঠাৎ চমকে উঠলাম, ডান দিক বাঁ দিকে দেখলাম। আবার একদল কুকুর আমার পেছনের দিকে চিৎকার করতে করতে জঙ্গলের দিকে ছুটল। আমি কি করব বুঝতে পারছিলাম না, বেশ ভয়ও পেয়েছিলাম। চলার সময় মনে হলো কে যেন সমস্ত শক্তি দিয়ে
পিছন দিকে টানছে। কিছুক্ষণ পর অবশ্য সব স্বাভাবিক হয়ে গেল। আমি বাড়ির দিকে পা বাড়ালাম। যাওয়ার সময় দেখলাম সেই মৃতদেহটা চিতা সাজানো হয়ে গেছে। তারপর থেকে শ্মশানে অনেকবারই গেছি। কোনো দিন ছেলেটাকে পাশে বসে থাকা অবস্থায় দেখেছি, কোনো দিন ভেবেছি মনের ভুল, তবে সেরকমভাবে কোনোদিনও ভয় পাইনি।